সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানে বসে আমাদের আয়োজন দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি RTV শুক্রবার সকালে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে আয়োজন স্যাবলন সুস্থ থাকুন দেখবার জন্য। এ পর্বে আপনাদের সাথে আছি আমি ডক্টর জিনিয়া জাফরিন। দর্শক, দেখতে দেখতে চলে এলো শীতকাল। শীত মানে আমাদের কাছে অতিথি পাখি, নানা রকম পিঠাপুলি, রঙিন শাকসবজি। কিন্তু শীত মানে কিছু নতুন অসুখও। বিশেষ করে এই সময় আমরা অনেকেই ভুগে থাকি শ্বাসকষ্টজনিত নানা রকম সমস্যায়। তাই আজকে আমরা কথা বলবো শীতকালীন শ্বাসকষ্টজনিত নানা রকম সমস্যা এবং এর প্রতিকার নিয়ে। এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন দেশের একজন বরেণ্য রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্ট। কিন্তু তার সাথে পরিচিত হব, জানবো অনেক কিছু বিস্তারিত। দর্শক, তার আগে আপনি আমাদেরকে ফোন করতে পারেন এই স্ক্রিনে দেখানো নাম্বারে, অথবা SMS করতে পারেন এই স্ক্রিনে দেখানো নিয়মে। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ, কনসালটেন্ট, ইউনাইটেড হসপিটাল। আসুন স্যারের সাথে পরিচিত হয়ে এবং জেনে নিই অনেক কিছু বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো আছি, ধন্যবাদ ডক্টর জিনিয়া আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শকদের সবার জন্য রইল শুভ সকাল। দেখতে দেখতে কিন্তু চলে এলো শীতকাল, এবং শীতের অনেক উপহারের সাথে একটা নতুন জিনিস অনেকেরই যে কষ্টটা হচ্ছে সেটা হচ্ছে শ্বাসকষ্ট। তো স্যার, সাধারণত কি কি কারণে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আপনার কাছে রোগীরা আসছেন? সুন্দর প্রশ্ন। আসলে শীত এসে গেছে, আমরা সারা বছর অপেক্ষা করি একটু শীত আসবে, শীতের বিভিন্ন ধরনের কাপড় চোপড় পরবো, বিভিন্ন ধরনের উপাদেয় খাবার খাবো। কিন্তু এই শীত কিন্তু অনেকের জন্য খুব কষ্টের একটা সময়। তারা কিন্তু এই সময়টা বেশ কষ্ট অনুভব করে। যেমন যারা হাঁপানিতে ভুগছে, এই ধরনের রোগীদের জন্য শীতটা খুবই কষ্টের একটা সময়। এই শীতে নিউমোনিয়া নিয়ে প্রচুর রোগী আমাদের কাছে আসে, বিশেষ করে এক্সট্রিমস অফ এজ, একদম ছোট একদম বৃদ্ধ এরা আসে। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন লেগেই থাকে। এই সময়টা ভাইরাসের আধিক্য খুব বেশি থাকায় খুব ছোট্ট শিশুরা কিন্তু ব্রঙ্কিওলাইটিস নামে একটু অসুখে ভোগে। তো এই ধরনের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, নিউমোনিয়া, অ্যাজমা এবং সিওপিডি বলে যে একটা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আছে, এর এক্সাজারবেশন মানে অনেক বছরের রোগ, এই শীতকালটা দেখা যায় মানে তার রোগটা অনেক বেড়ে যায়। অর্থাৎ সব ধরনের বক্ষব্যাধির প্রকোপ কিন্তু এই শীতকালে বেড়ে যায়। স্যার, আমাদের আরো অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু তার আগে দর্শকদের কিছু প্রশ্ন রয়েছে। স্যাবলন সুস্থ থাকুন টিম সেগুলো আপনার জন্য উঠিয়ে নিয়ে এসেছে। আসুন দেখি কি করছেন গুলো। ডাক্তার সাহেবের কাছে আমার এই প্রশ্ন, শিশুদের শ্বাসকষ্ট হলে তৎক্ষণাৎ কি করা উচিত? ডাক্তার সাহেবের কাছে আমার প্রশ্ন, শিশুদের শ্বাসকষ্ট ও অ্যাজমার চিকিৎসা কি এবং তা কতদিনের মধ্যে ভালো হওয়া সম্ভব? দুটি প্রশ্নই শিশুদেরকে নিয়ে। প্রথম প্রশ্নটি যেমন বোন করলেন, শিশুদের শ্বাসকষ্ট, আসলে একদম ছোট্ট শিশু যে 2 থেকে 5 বছর, এরা কিন্তু সাধারণত ব্রঙ্কিওলাইটিস, অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস যেটা ভাইরাস দিয়ে হয়, সেটাতে হয় এই ব্রঙ্কিওলাইটিসটা। এবং সেখানে কিন্তু শিশু দেখা যাবে হাঁচি থাকবে, কাশি থাকবে এবং সাথে সাথে হাসিও থাকবে। অর্থাৎ শিশু এত নেতিয়ে পড়বে না, কারণ এটা ভাইরাস দিয়ে হচ্ছে, এখানে অ্যান্টিবায়োটিকের খুব ভূমিকা নেই। তারপর অনেক আমরা যারা শিশু বিশেষজ্ঞ আছে তারা কিন্তু রিস্ক নিতে চায় না। আমি বললাম যে এক্সট্রিমস অফ এজ আমরা রিস্ক নিই না, আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, যদি অ্যান্টিবায়োটিক এখানে প্রয়োজন নেই। আর আরেক ভাই যে প্রশ্ন করলেন শিশু হাঁপানির চিকিৎসা, শিশু হাঁপানির চিকিৎসা ব্যাপারে অনেক অনেক কথা আছে। বেশিরভাগ শিশুই কিন্তু দেখা যাচ্ছে যারা হাঁপানিতে ভুগছে, চাইল্ডহুড অ্যাজমা, এদের কিন্তু অ্যালার্জির সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, বংশগত ধারার একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ বাবা মা বা দাদা দাদি, বাবার দিকের বেশি এটা ওরা জেনেটিকটা বেশি প্রিডিসপোজিশন করে। এদের দেখা যায় যে অ্যান্টি অ্যালার্জিক একটা ওষুধ আমরা মন্টেলুকাস্ট আছে 4 মিলিগ্রাম 5 মিলিগ্রাম আমরা চুষে খেতে বলি এই সময়টাতে, এবং স্পেসার দিয়ে আমরা তাদেরকে বিভিন্ন নেবুলাইজার আমরা ইউজ করতে বলি। খুব বেশি শ্বাসকষ্ট হয়ে গেলে আমরা তখন স্পেসার তো ইউজ করতে হয়। আর ইনহেলারের ব্যবহার হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্টেরয়েড ইনহেলার, মুখে খাওয়ার না, ইনহেলার ফর্মে স্পেসার ইউজ করে তাদেরকে দিতে হবে। এই অ্যাজমা শিশুকালে যদি স্যার সঠিকভাবে চিকিৎসা হয়, এটা কি বড় হলে ভালো হয়ে যেতে পারে? বেশিরভাগ আমার যে পর্যবেক্ষণ, 35 বছর ধরে আমি চিকিৎসা করছি এই রেসপিরেটরি মেডিসিনে, তাতে বেশিরভাগ শিশু অ্যাজমা, চাইল্ডহুড অ্যাজমা কিন্তু বড় হতে হতে ভালো হয়ে যায়। ইভেন আমার হিসেবে আমি 75%ই দেখি যে এরা ভালো হয়ে যায়। তাহলে স্যার, এই অ্যাজমার প্রসঙ্গে জানতে চাইবো যে শীতকালে কেন স্যার এটা বেশি হয়? হ্যাঁ, এটা খুব সুন্দর প্রশ্ন। শীতকালে কেন বেশি হয়? যে শীতকালে দেখা যাবে যে হাউস ডাস্ট মাইটের আধিক্য খুব বেশি। এমনি তো ঢাকা শহরকে আমরা বলি যে গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করি, লিড বলুন, ভাসমান বস্তুকণা বলুন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডের আধিক্য ব্যাপকভাবে ছড়িয়ে আছে। এছাড়াও শীতকালে যে মাইট যে কীট, সারা মানে পুরো বছরের বাক্সবন্দি করা রেশমি পশমি গরম কাপড়গুলো ছিল, সেগুলো অনেকেই করে কি সরাসরি বের করে গায়ে চড়িয়ে দেয়। এতে ওই মাইটগুলো
এই নাক দিয়ে ঢুকে শ্বাসনালী দিকে অতি সংবেদনশীলতা সৃষ্টি করে শ্বাসতন্ত্রের খিঁচুনি হয়ে হাঁপানি বাড়িয়ে দিচ্ছে। উচিত হবে যে কাপড়গুলোকে ভালো করে ধুয়ে বা লন্ড্রিতে পাঠিয়ে গরম পানিতে ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপর পরা, বিশেষ করে সোয়েটার যেগুলো আছে বা জ্যাকেট আছে, কোট আছে, শাল আছে, এগুলো। এটা কিন্তু স্যার আমাদের জন্য খুব ইনফরমেটিভ ছিল যে এটা অনেকেই জানেন না। অনেকে জানে না, এবং না জানার কারণে কিন্তু এই শীতকালে বেশিরভাগ মানুষ যারা অ্যাজমাতে আছে, শীতকালে তাদের অ্যাজমা অনেকটা বেড়ে যায়। কিন্তু বারবারই আমি বলি যে হাউস ডাস্ট মাইটটা থেকে সাবধান থাকবেন। স্যার অ্যাজমার ক্ষেত্রে আমার আরেকটা প্রশ্ন আছে স্যার, ইদানিং দেখছি যে অনেক বেশি কাশি, খুব বেশি কাশি, এবং আপনারা বলছেন এটা অ্যাজমা। আমরা তো আগে থেকে জানতাম যে শ্বাসকষ্ট মানে অ্যাজমা, কিন্তু এখন কাশিকেও স্যার আপনারা অ্যাজমা বলছেন, এটা কি? এটা একটা খুব সুন্দর প্রশ্ন এটা ডক্টর জিনিয়া। এটা হচ্ছে একটা অ্যাজমার একটা ধরন, কফ ভ্যারিয়েন্ট অ্যাজমা বলি। এখানে কিন্তু রোগীর শ্বাসকষ্ট খুব বেশি নিয়ে আমাদের কাছে আসে না, মেইনলি আসে কাশি নিয়ে। কিন্তু আমরা যদি মানে ব্রঙ্কিয়াল যে প্রভোকেশন টেস্ট করি, ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট করি, তখন দেখা যায় এটা পজিটিভ আসছে, অর্থাৎ শ্বাসনালীগুলিতে খিঁচুনি তার আছে। সেই জন্য এখানেও কিন্তু একই রকম হাঁপানির চিকিৎসা আমরা দিব। যদিও তার রোগী বলবে যে আমার তো শ্বাসকষ্ট নেই, আমাকে হাঁপানি বলে আপনি লেভেল করছেন কেন, আমরা লিখে দিই যে কফ ভ্যারিয়েন্ট অ্যাজমা। স্যার এবার ইনহেলারের ব্যাপারে প্রায় কমপ্লেন পাই দর্শকদের কাছ থেকে বা রোগীদের কাছ থেকে, যে ইনহেলার নিতে হচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা আমি আমার একদম চিকিৎসা শেষ ধাপে আছে, আপনি কি বলবেন স্যার? এটা আসলে খুব গুরুত্বপূর্ণ কথা যে ইনহেলার, অনেকেরই ধারণা এখন পর্যন্ত যে ইনহেলার মানে শেষ চিকিৎসা। একবার ইনহেলার শুরু করলাম, সারা জীবন বোধহয় ইনহেলার বোঝা বয়ে বেড়াতে হবে। আসলে তা না, ইনহেলার একেবারে প্রাথমিক চিকিৎসা, যে কোনো সময় শুরু করা যায়, যে কোনো সময় বন্ধ করা যায়, এবং ইনহেলারের ওষুধের মাত্রা এত কম যে তার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা ইনহেলার যদি মানে সুষ্ঠুভাবে নিতে পারে রোগী, সাথে সাথে কিন্তু সেই ওষুধগুলো শ্বাসনালীতে গিয়ে তার শ্বাসনালীর সম্প্রসারণ করছে। স্টেরয়েড ইনহেলার যদি নেই, তাহলে যে যে প্রদাহ আছে, যে ছোট ছোট ক্ষত আছে, সেগুলি সেরে যাবে। এবং একটা কথা ডক্টর জিনিয়া মনে রাখতে হবে যে স্টেরয়েড ইনহেলার হচ্ছে দি ট্রিটমেন্ট অফ দ্য অ্যাজমা। স্টেরয়েড ইনহেলার কিন্তু ভালো থাকলেও রোগীকে চালিয়ে যেতে হবে। তবে একটি কথা আছে, স্টেরয়েড ইনহেলার নেওয়ার পর ভালো করে গড়গড়া করে নিতে হবে। গড়গড়া যদি না করে তাহলে কিন্তু মুখের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন ডেভেলপ করবে, এবং এটা দূর করা খুব দূর হয়ে দাঁড়ায়। স্যার আপনি বলছিলেন আরেকটা অসুখের কথা, সিওপিডি। সিওপিডিটা স্যার কি এবং এটা কাদের হয়? খুব সুন্দর কথা। সিওপিডি হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা হচ্ছে যারা যত বেশি ধূমপান যে করবে তার সিওপিডি হওয়ার প্রবণতা তত বেশি হবে, এবং এটা মধ্য বয়সে দৃশ্যমান হয়। ছোটবেলা থেকে সিগারেট খেতে খেতে যখন মধ্য বয়সে আসে, তখন এই সিওপিডি, বা আগে আমরা ক্রনিক ব্রঙ্কাইটিস উইথ এমফাইসিমা বলতাম, এই দুটোকে আমরা এখন সিওপিডি বলি। এবং সিওপিডির একই রকম লক্ষণ শ্বাসকষ্ট, তবে শ্বাসকষ্ট তীব্র হয়। হাঁপানি রোগীরা যেমন ভালো, মানে বেশ ভালো থাকে, নিয়ন্ত্রণে থাকে, কিন্তু সিওপিডি হচ্ছে একেবারে প্রোগ্রেসিভ ডিজিজ, আস্তে আস্তে খারাপ দিকে যেতে থাকে। একটা নতুন শব্দ ডক্টর জিনিয়া বেরিয়েছে, একস, অর্থাৎ অ্যাজমা সিওপিডি ওভারল্যাপিং সিনড্রোম। এটা নতুন কথা যে অ্যাজমাও আছে এবং সিওপিডি আছে, এবং এই দুটোতে কিন্তু যাদের একস আছে তাদের মানে প্রগনোস্টিক ভ্যালু, মানে অবস্থা খুবই খারাপ, ভবিষ্যৎ তাদের খুবই অন্ধকার হয়ে যায়। স্যার আমার কাছে একজন দর্শক SMS করেছেন, মিতু 20 বছর, উনি প্রায় দীর্ঘ 5 বছর ধরে ইনহেলার ব্যবহার করছেন এবং জানতে চাইছেন যে এরকম করে তাকে আর কতদিন ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা অনেকেই প্রশ্ন রাখে। আসলে স্টেরয়েড ইনহেলার যেটা বললাম, এটা কিন্তু অনেক বছর ইউজ করতে হবে। ইউজ করতে 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 একটা পর্যায়ে আসবে যখন শ্বাসনালীর অতি সংবেদনশীলতা দূর হবে, প্রদাহ দূর হবে, শ্বাসনালীর ভিতরে যে ছোট ছোট ক্ষত সৃষ্টি হয় ইওসিনোফিল দিয়ে রক্তের, সেই ক্ষতগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে, এবং রোগী দেখা যাবে যে একটা পর্যায়ে বেশ কন্ট্রোল লাইফ লিড করছে। মানে তখন আর তার যে সালবিউটামল ইনহেলার তাকে নিতে হয় না। সুতরাং স্টেরয়েড ইনহেলার তাকে নিয়মিত নিতে হবে। তবে একটি কথা আবারও রিপিট করছি যে ভালো করে গড়গড়া করে নিতে হবে, না তো কিন্তু এই 5 বছর ইউজ করে কিন্তু এই মুখে থ্রাশ ডেভেলপ করে যাবে। স্যার আমাদের সাথে একজন দর্শক আছেন, ফোনটি নিই। জি দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আমার স্যারের কাছে একটা প্রশ্ন ছিল। জি স্যার শুনছেন, আপনি প্রস্তুতি করুন। আমি জানতে চাচ্ছি, ওই আমার ঠান্ডার সময়, ওই মানে যখন শীত আসে তখন ওই বেশিরভাগ সময় সন্ধ্যার পরে মনে হয় বুকের মধ্যে একটু চাপা চাপা থাকে, শ্বাস কষ্ট হয় খুব, আর এই রাত্রেবেলা শোয়ার সময় নাক বন্ধ হয়ে যায়। তো এইটা অ্যাজমার কোনো লক্ষণ কিনা আমি একটু স্যারের কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ দর্শক। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অবশ্য কারণ এই অ্যাজমার সমস্যা নেই,
তবু আমার হতে পারে কিনা আমি একটু স্যারের কাছে জানতে চাচ্ছি। দর্শক ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য, উত্তরটি নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে মানে অ্যালার্জির বিভিন্ন রকমের একটা ম্যানিফেস্টেশন হয়, দৃশ্যমান হয় অ্যালার্জি। একটা হচ্ছে কারো নাক দিয়ে পানি পড়ে অ্যালার্জি হলে, কারো মানে চোখ দিয়ে পানি পড়ে, কারো স্কিনে যদি হয় আর্টিকেরিয়া বা এক্সিমা ডেভেলপ করে, যদি শ্বাসনালীতে হয় অ্যালার্জিটা তখন ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি আমরা বলি। তো এই যে নাক বন্ধ হয়ে যায়, সন্ধ্যার দিকে একটু শ্বাস বুকের ভেতরে চাপ হয়, এগুলি সবই অ্যালার্জি একটা ভাব। আপনাকে রোজ রাত্রে একটি করে মন্টেলুকাস 10 মিলিগ্রাম বড়ি খেয়ে যেতে হবে এবং স্টেরয়েড ইনহেলার 2 পাফ সকালে 2 পাফ রাত্রে রেগুলার এটা নিলে আপনার এই ভাবটা আস্তে আস্তে কেটে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে আপনি বুঝিয়ে বললেন। আমাদের সময় হয়ে গেল একটা বিরতির পরে আমরা আবার আলোচনায় ফিরব। দর্শক, সময় হয়ে গেল স্যাবলন সুস্থ থাকুন অনুষ্ঠানে একটি বিজ্ঞাপন বিরতির পরে আবার আলোচনায় ফিরব। সে পর্যন্ত চোখ রাখুন RTV-তে। দর্শক, ফিরে এলাম স্যাবলন সুস্থ থাকুন অনুষ্ঠানে বিরতির পর থেকে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। চলুন আলোচনায় ফিরি। স্যার, আপনি বলছিলেন যে অ্যালার্জি প্রসঙ্গে আমি একটু জানতে চাইবো যে এখন তো অনেক রকম টেস্ট করে জানা যায় যে স্যার কার কিসের সমস্যা, এটা সম্বন্ধে যদি আমাদের একটু আমি এই ব্যাপারটা কিন্তু টেস্টের ব্যাপারটা আমি একদম বিরোধী। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা বিলাসিতা মাত্র। কারণ রোগী হচ্ছে বড় জাজ, সে রোগী বুঝবে যে গরু মাংসটা খেলে, বেগুনটা খেলে, এগুলি খেলে তার অ্যালার্জি ডেভেলপ করে কিনা। আর যত আপনি স্কিন টেস্ট করুন, সেখানে সবার কিন্তু দেখা যাবে যে এগুলো অ্যালার্জি চলে আসছে। এগুলো একটা বাঁধা ধরা একটা থাকে। আমি এগুলি বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলিকে বিলাসিতা মনে করছি। এগুলি কতগুলো মানে হাউস ডাস্ট মাইট সবার জন্যই ক্ষতিকর এবং গরুর মাংস বলুন, বেগুন বলুন, চিংড়ি মাছ বলুন, এগুলো এড়িয়ে চলতে হবে। তবে সবচেয়ে বড় কথা যে এই শীতকালে দেখা যায় যে মানে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে ব্যাপক ঠান্ডা পড়ে যায়। তো এই ঠান্ডার সময়, ঠান্ডাও কিন্তু একটা অ্যালার্জি হিসেবে কাজ করছে। এই ঠান্ডার সময়টায় তাদেরকে মানে আমরা বলি যে এক্সট্রিমস অফ এজ, যারা বৃদ্ধ ছোট, তাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না কুয়াশার মধ্যে। যখন রৌদ্র করজ্জ্বল দিন সামনে উপস্থিত হবে তখনই তারা ঘর থেকে বেরোবে। এবং ঠান্ডা পানি, আইসক্রিম এগুলো শীতকালে একেবারে খাবে না। ঠান্ডা পানি দিয়ে উজু করা, গোসল করা এগুলো একেবারে বর্জন করে চলতে হবে। অর্থাৎ ঠান্ডাটা এই সময়ের একটা বড় শত্রু। স্যার, এই যে শ্বাসকষ্ট, এটা কিন্তু রেসপিরেটরি ছাড়াও অন্যান্য অনেক কারণ হতে পারে। একটু বলবেন কি, আমরা সাধারণ যারা মানুষ আছি তারা কিভাবে বুঝবো যে এটা আসলে তার শ্বাসযন্ত্রের সমস্যা নাকি হার্টের সমস্যা বা অন্য কোনো সমস্যা? একটা সময় ছিল ডক্টর জিনিয়া, যখন অ্যাজমাকে 3 ভাগে ভাগ করা হতো। যে ফুসফুসের যদি অ্যাজমাকে বলতো ব্রঙ্কিয়াল অ্যাজমা, আমাদের পুরনো বইগুলিতে আছে। এবং হৃদপিণ্ডের জন্য যদি শ্বাসকষ্ট হয় তাহলে বলতো কার্ডিয়াক অ্যাজমা, যেটাকে অ্যাকিউট আমরা লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর বলি। আর কিডনি ফেইলিওরের জন্য যে শ্বাসকষ্ট হয় সেটাকে বলতো রেনাল অ্যাজমা। এখন রেনাল অ্যাজমা ব্যবহৃত হয় না, কার্ডিয়াক অ্যাজমা এখনও ব্যবহৃত হয়। অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর নিয়ে অনেক রোগী এসে আমাদের বলে যে ডাক্তার সাহেব আমার হাঁপানি হয়েছে, তীব্র শ্বাসকষ্ট হচ্ছে। তখন যদি ডাক্তার যদি ভুল করে তাকে স্টেরয়েড ইনজেকশন দিয়ে দেয়, তাহলে দেখা যাবে তার রক্তচাপ বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে হয়তো রোগী মৃত্যুবরণ করতে পারবে। অথচ সেই ক্ষেত্রে যদি ফ্রুসেমাইড ইনজেকশন বা ল্যাসিক্স যেটা আছে সেটা যদি তাকে ইন্ট্রাভেনাস প্রয়োগ করা হতো তাহলে রোগীর জীবনটা বেঁচে যেত। সুতরাং এখানে ডাক্তারদের মানে জাজমেন্টটা খুব বড়, এক্সপার্টাইজটা খুব বড়, যে এটা কি ব্রঙ্কিয়াল অ্যাজমা না লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওরের জন্য কার্ডিয়াক অ্যাজমা। এটা স্টেথোস্কোপ যদি একটা ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার বুকে বসান তাহলে সঙ্গে সঙ্গে টের পাওয়া যাবে। রক্তচাপটা মাপলে বোঝা যাবে যে কি অবস্থা। স্যার, আমরা আবার আলোচনায় ফিরবো। একজন দর্শক আছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। আমার বয়স 24 বছর। আমি গত 6 বছর ধরে ইনহেলার ইউজ করতেছি। তো আমার আর কতদিন ইনহেলার ইউজ করতে হবে? আমি তো আমার শ্বাসকষ্টের এই প্রবলেমের কোনো ইমপ্রুভমেন্ট দেখছি না। আচ্ছা, আপনি আমাদের সাথেই থাকুন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইনহেলার ব্যবহার করছেন কিন্তু ওনার শ্বাসকষ্ট কমছে না। কিন্তু ইনহেলার যদি ব্যবহার উনি করেন তাহলে শ্বাসকষ্ট তো থাকার কথা না। এখানে যেমন মন্টেলুকাস্ট যদি অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট হয়, মন্টেলুকাস্ট অবশ্যই খেতে হবে। আর ইনহেলারের সঠিক প্রয়োগ সঠিকভাবে নিচ্ছেন কিনা সেটাও নিশ্চিত হতে হবে। কারণ অনেক রোগী আমাদের কাছে আসে, ডাক্তার সাহেবরা ইনহেলার লিখে দেন কিন্তু রোগী ভুলভাবে ইনহেলার নিচ্ছে, গিলে ফেলছে ওষুধটা, কোনো কাজ হচ্ছে না। সেই জন্য ইনহেলারের সঠিক প্রয়োগটা, সঠিক নেওয়ার পদ্ধতি আমরা ডাক্তার যারা আছি আমরা লিখে দিব,
সঙ্গে সঙ্গে দেখিয়ে দিব যে এভাবে ইনহেলারটা নিতে হবে। আপনি বলছিলেন এই সময় নিউমোনিয়ার প্রাদুর্ভাব অনেক বেড়ে যায়, একটু বলবেন কি যে সাধারণত কি কি লক্ষণ দেখলে বুঝতে পারে যেটা নিউমোনিয়া হতে পারে? ডক্টর জিনি, আপনি নিশ্চয়ই পত্রিকায় দেখবেন শীতকালে যে উত্তরবঙ্গের প্রচুর লোক মারা যায় নিউমোনিয়া, বিশেষ করে বৃদ্ধরা মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে নিউমোনিয়া। বৃদ্ধদের এখন অ্যান্টিবায়োটিক, মানে কথায় কথায় তো মরিচিরার মতো অ্যান্টিবায়োটিক সবাই খেয়ে ফেলে, হাতুড়ে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, যার জন্য আমরা যখন ইয়াং ডক্টর ছিলাম একেবারে সনাতনী চেহারা নিয়ে যে নিউমোনিয়া রোগীরা আসতো সেটা আর আসে না। অ্যান্টিবায়োটিক খাওয়াতে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়, যে একেবারে নিউমোনিয়া হলে যে একেবারে 103, 4, 5 জ্বর হবে, তারপরে শ্বাসের গতি বেড়ে যাবে, শিশুদের দেখা যায় যে ইন্টারকোস্টাল স্পেস দেবে গেছে, তারপরে তার এত জ্বর কিন্তু ঘাম হচ্ছে না, শরীর শুষ্ক থাকছে। এই ধরনের ক্লাসিক্যাল সিমটম, রেসপিরেটরি রেট অনেক বেশি, পালস রেটও বেশি, এইসব সিমটম নিয়ে নাকের পাতা নড়ছে শ্বাসের সাথে সাথে, সেটা কিন্তু এই ধরনের নিয়ে আসে না। এখন এক্সরে করে আমরা নিশ্চিত হই যে তার নিউমোনিয়া। আর সেই টিপিক্যাল শ্যাডো কিন্তু আসে না, অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে সেই শ্যাডোটা চেঞ্জ হয়ে যায় এখন নিউমোনিয়া এক্সরেতে। তো আমাদের ক্লিনিক্যালি মানে ডিটেক্ট করতে হয়। তারপরে যদি কোনো শিশুর বেলায় বলি যে শিশুরাই তো বেশি নিউমোনিয়াতে, শিশু মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে নিউমোনিয়া। যদি কোনো শিশু কোনো পানীয় খাচ্ছে না, কিছু খাচ্ছে না, তারপর নাক বন্ধ হয়ে আছে, মুখ দিয়ে শ্বাস নিচ্ছে, তারপরে যদি তার বুকের যে ইন্টারকোস্টাল স্পেসগুলো যে ভিতরে ডেবে যায়, পেটের এই জায়গাগুলির ভিতরে ডেবে যায়, এগুলো কিন্তু খুব অমিনাস সাইন। এগুলির সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে নিতে হবে, হাসপাতালে নিতে হবে, ভর্তি করতে হবে, তাকে অক্সিজেন দিতে হবে, তাকে অ্যান্টিবায়োটিক ইনজেক্টেবল ফর্মে দিতে হবে। কারণ না দিলে দেখা যাবে যে অনেক সময় অনেক বাচ্চা বা বৃদ্ধ এরা টক্সিক হয়ে যায়, খুব বেশি এত টক্সিক হয়ে যায় যে ফুসফুসে পানি চলে আসে এবং খিঁচুনি শুরু হয়ে যায়। এবং শিশু মৃত্যু বা বৃদ্ধ মৃত্যুর বড় কারণ হচ্ছে এই নিউমোনিয়া। সুতরাং নিউমোনিয়ার হালকাভাবে দেখার কোনো অবকাশ নেই, নিউমোনিয়ার সাফিসিয়েন্ট চিকিৎসা করতে হবে। তবে ডক্টর জিনি, সুসংবাদ হচ্ছে যে এখন নিউমোনিয়ার ভ্যাকসিন চলে এসেছে। আমরা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন একটা এবং নিউমোকক্কাল নিউমোনিয়ার একটা ভ্যাকসিন দিয়ে দিচ্ছি। নিউমোকক্কাল নিউমোনিয়ার ভ্যাকসিনটা 3 বছর পর পর, আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা 1 বছর পর পর নিলে কিন্তু দেখা যায় শিশু, বৃদ্ধ এবং সবাই কিন্তু নিউমোনিয়ার হাত থেকে কিন্তু বেঁচে থাকতে পারছে। এটা কি স্যার সবাই নিতে পারেন নাকি যারা এই ধরনের শ্বাসযন্ত্রের রোগে বেশি ভুগছেন তাদের জন্য? শ্বাসতন্ত্রের রোগী, যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের রোগী, যাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে তাদের রোগী, বা ইমিউনিটি সাপ্রেসড হয়ে গেছে, ডায়াবেটিস আছে তাদের, তো যাদের ইমিউনিটি সাপ্রেস তাদেরই তো নিউমোনিয়া বা যে কোনো ইনফেকশন হয়। তো ডায়াবেটিস রোগীদের আমরা বলি যে আপনারা নিয়ে নিন, তাহলে কিন্তু নিউমোনিয়ার হাত থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। স্যার, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আসলেও শেষ হয় না। আমাদের আরেকটা SMS রয়েছে। 25 বছর বয়সী মতিন জানতে চেয়েছেন যে তার প্রায় 5 বছর ধরে শুকনো কাশি হয়, সেই কাশির সাথে কিছু বের হয় না, এটা কি অ্যাজমা হতে পারে নাকি? শুকনো কাশি হলেই অ্যাজমা হবে না। অনেক সময় দেখা যায় যে ফ্যারিনজাইটিস, ল্যারিনজাইটিস, আর বিশেষ করে বাংলাদেশে যেখানে এত ঘনবসতি সম্পন্ন দেশ, এখানে তো যে ঘন্টার পর ঘন্টা আপনি যানজটে আটকে থাকবেন, দেখা যাবে যে সমস্ত মানে কালো ধোঁয়াগুলো আপনি গিলছেন, এগুলোও কিন্তু আমরা একেবারে সিওপিডি যদি না বলি, আমরা ব্রঙ্কাইটিস বলি, ব্রঙ্কাইটিসের একটা কিন্তু নমুনা হচ্ছে। সেক্ষেত্রে তার একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ। আরেকটি কথা ডক্টর যিনি না বলে পারছি না, যে আমাদের যে অ্যাজমা হলেও কিন্তু অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে। অ্যাজমার সঙ্গে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো সম্পর্ক নেই। যদি সিওপিডি হয়, কফ যদি পেকে হলুদ হয়ে যায়, তখনই বা শীত করে জ্বর আসছে, তখনই অ্যান্টিবায়োটিক একজন চিকিৎসক দিবেন। অ্যান্টিবায়োটিকের এত অপপ্রয়োগ হচ্ছে, অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ আমরা যেটা বলি, কিছুদিনের মধ্যে দেখা যাবে যে অ্যান্টিবায়োটিক আর কোনো কাজই করছে না, সব রেজিস্ট্যান্ট চলে আসছে। আমরা সেটা চাই না। একজন চিকিৎসকের হাতে, ওভার দ্য কাউন্টার না, চিকিৎসকের প্রেসক্রিপশনে, রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি করতে হবে দোকানে। এটা একটা সময়ের দাবিতে পরিণত হয়েছে। আপনি গিয়ে দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাবো, সেটা করা যাবে না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। অনেক মূল্যবান কথা আজকে আপনার কাছে জানতে পারলেন। আপনি ভালো থাকবেন। ডক্টর জিনিয়া, আপনাকেও ধন্যবাদ, এবং দর্শক আপনাদের জন্য রইল শুভকামনা। দর্শক, দেখতে দেখতে চলে এলাম অনুষ্ঠানের প্রায় শেষ দিকে। শুনলেন তো, এই শীতকালে আমরা যদি একটু সাবধান থাকি তাহলে কিন্তু থাকতে পারি সুস্থ এবং সবল। সময় হয়ে গেল আজকের অনুষ্ঠানে হেলথ টিপস দেখবার। চলুন দেখি আসি কি আছে আজকের স্যাভলন হেলথ টিপসে। অ্যাজমা বা শ্বাসকষ্টের নির্দিষ্ট কোনো বয়স নেই। শিশু, কিশোর কিংবা বৃদ্ধ সকলেরই এ সমস্যা দেখা দিয়ে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রেই অ্যাজমার অন্য কোনো সমস্যার সম্পূরক হিসেবে আক্রমণ করে থাকে। তাই হঠাৎ শ্বাসকষ্ট হলেই অ্যাজমা ধরে নেওয়ার কারণ নেই। আবার শ্বাসকষ্ট দেখা দিলে অবহেলা করাও ঠিক নয়। উভয় পরিস্থিতিতেই একজন অভিজ্ঞ ও স্বীকৃত চিকিৎসকের পরামর্শ গ্রহণ একান্ত অপরিহার্য।
আর অবশ্যই পরিবারের সকল সদস্যদের জীবাণুমুক্ত প্রতিদিনের জন্য স্যাভলন হতে পারে আপনার একান্ত নির্ভরতার প্রতীক। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর RTV সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।